কি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও না তোমাদের দোয়াতে খুব ভালো আছি। বন্ধুরা, আজকে যে গল্পটা তোমাদের কাছে উপস্থাপনা করছি, গল্পটা শুনলে খুব মজা পাবে, কারণ গল্পটি খুবই সুন্দর, রোমান্টিক। কারণ এটা আমার জীবনের গল্প। আমি যখন বউ হয়ে আমার স্বামীর বাড়িতে আসছিলাম, সেই সময়কার এই গল্পটি। কারণ আমার স্বামী খুব সৎ ছিল, খুব ভালো মানুষ ছিল। যখন যে কাজটা পেত তখন সেটাই করত। খুবই ভালো আমার স্বামী। অবশেষে বন্ধুরা, আমার স্বামীকে আমার বাবা ওরপে আমার সৎ বাবা যাকে বলা হয়, সে কায়দা কৌশলে আমার স্বামীটাকে বিদেশ পাঠিয়ে। বন্ধুরা, গল্পটি শোনার আগে তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে আশেপাশে বন্ধুদের দেখার সুযোগ করে দাও। বন্ধুরা, আমি আর সামনে কথা না বাড়িয়ে চলে যাই আমার মূল গল্পতে। আমি যখন বিয়ে হয়ে আমার শ্বশুর বাড়িতে আসি, খুব সুন্দরভাবে জীবনযাপন করতেছিলাম। স্বামীর সংসার তো, স্বামীটা এত ভালো, খুবই ভালো। যখন যেটা পেত সেই কাজটাই করতো, কখনো যেন বসে থাকতো না। খুবই ভালো ছিল আমার স্বামীটা। এত ভালো স্বামী ভাগ্যের বিষয়। বন্ধুরা, আমার স্বামীকে আমি একদিন বললাম, আচ্ছা তুমি শুক্রবারের দিনটা একটু কাজ বাদ দিতে পারো না? সে তখন বলল, না না, কাজ বাদ দিয়ে কি হবে, বসে সারাদিন কাটানো যায় নাকি? একটু কষ্ট করে কাজ করে আসলেই যেন কয়টা টাকা হয়, সংসারের তো আয় উন্নতির দরকার আছে। যেন সব কিছুতেই আমার স্বামী আমাকে বোঝাতে থাকে, খুব সুন্দরভাবে বোঝাতে থাকে। আর আমাকে যেন মন কান দিয়ে সব সময় ভালোবাসে, কারণ আমার স্বামী সব দিক দিয়েই আমাকে সুখী রাখত। বন্ধুরা, এভাবেই কাজ করতে করতে একেবারে কাজ পাগল ছিল আমার স্বামীটা, যেন কোনো সময়ই বসে থাকতো না। হঠাৎ কয়েক বছর যেতেই আমার স্বামীটা হালকা একটু নর্মাল হয়ে যায়। কারণ শহরের একটা ডাল সিজন আছে, তো ডাল সিজন বলে যে কথাটা হয়, সেই সিজনে আমার স্বামীর কাজ ছিল না প্রায় 3 মাসের মধ্যে। হঠাৎ ওই মাঝে মাঝে কাজ হয় হয় না, কিন্তু এভাবে আর সংসারটা চলতেছিল না। অনেক কষ্টে টষ্টে নুন ভাত খেয়ে আমাদের সংসারটা যেভাবে চলতেছিল, হঠাৎ আমার শ্বশুর আমাকে একদিন বলল, আচ্ছা তোমার স্বামীকে আমি বিদেশ পাঠিয়ে দিই, কারণ ছেলেটা সবসময় এদিকে ওদিকে কাজ করতো, যখন কাজই নেই এখানে থেকে আর কি করবে। তখন আমি আমার শ্বশুরকে বললাম, সেটা আমার সৎ বাবা তো, তাই আমি বললাম, আচ্ছা বাবা, তুমি টাকা কোথায় পাবে? কারণ বিদেশ যেতে তো অনেক টাকা পয়সা লাগে। এখন তোমার ছেলেকে যদি বিদেশ পাঠাও, তাহলে তো আমাদের বাড়ি ভিটারিটা বেচতে হবে। এখন কি উপায় হবে? তখন তখন আমার শ্বশুর বলল, না কোনো সমস্যা নেই, কারণ এখন বিদেশ যাওয়ার কথা শুনলেই ব্যাংক থেকেই লোন দিচ্ছে। আমি নাই বাড়িটা ব্যাংকের কাছে লোন নিয়ে তোমার স্বামীকে বিদেশ পাঠিয়ে দিই। তখন আমি বললাম, আপনার ছেলে, আপনার যেটা ভালো হয় সেটা করেন, কারণ আপনি বাবা। এই কথা বলতেই সে যেন তাড়াহুড়া করে পরের দিনই চলে গেল ব্যাংকে জমির কাগজপাতি নিয়ে। তারপরে বন্ধুরা, ব্যাংকের কাজ সেরে সুরে আমার শ্বশুর চলে আসছে বাসাতে। এসে আমাকে ডাক দিচ্ছে, বৌমা, বৌমা, তুমি কোথায়? শোনো, একটু খুশির খবর আছে। আমি তখন গ্রুম থেকে বেরিয়ে বলছি, কি বাবা? তখন আমাকে বলছে, শোনো, তোমার স্বামীর সব কিছু ব্যবস্থা হয়ে গেছে, ব্যাংক থেকে বিদেশ যাওয়ার লোনটা পাস হয়ে গেছে। 1 সপ্তাহের মধ্যেই সব টাকা পয়সা দিয়ে দিবে, কারণ আমি আমার বাড়ির জমির দলিলটা ব্যাংকের কাছে জমা দিয়েছি। সে ব্যাংক 7 লক্ষ টাকা দিতে রাজি হয়ে গেছে। এই সপ্তাহ পরেই টাকাটা দিলে তার ভিসা সব কিছু কমপ্লিট করে রেখে দেব। তারপরে বন্ধুরা, আমি এই কথা বাবার শুনে মুখের থেকে একেবারে কেমন যেন নত হয়ে গেলাম, যে সত্যি সত্যি আমার স্বামীটাকে বাবা বিদেশ পাঠিয়ে দিবে। এই আবার কেমন কথা হলো? কারণ যে সুখের সংসার, আমি যেন একেবারে অন্য মন মানসিকতা হয়ে গেল, মনটা যেন একেবারে ভেঙে চুরমার হয়ে গেল। আমার স্বামী আমাকে কত ভালোবাসে, 1 পা নড়তে চায় না আমাকে ছাড়া।
আর সেই স্বামী বিদেশ যেয়ে থাকবে। ঠিক আছে বাবা, তুমি যা করেছো তোমার ছেলের জন্য ভালোই করেছো। দেখি ওর বাবা আসুক কি বলে। এই কথা বলতেই তখন আমার শ্বশুর আমাকে বলছে, না না, কি বলবে, সব কিছু তো রেডি করে নিছি, কারণ এদিক সই সাক্ষাৎ হয়ে গেছে, 1 সপ্তাহ পরে ব্যাংক টাকা দিবে। আমি তোমার স্বামী আসলেই আমার কাছে অবশ্যই পাঠিয়ে দিবে, কিন্তু আমি তার অপেক্ষায় বিছানায় বসে থাকব, কারণ সে অনেক রাত্রে আসে তো অবশ্যই পাঠিয়ে দিবে। তখন আমি বাবাকে বললাম, ঠিক আছে, যত রাত্রেই আসুক আপনার ছেলে, আমি অবশ্যই মনে করে আপনার কাছে পাঠিয়ে দেব। এ যেন আমার আর দিন যাচ্ছে না কথা শুনে, যেন কেমন অনুভূতি হচ্ছে যে স্বামীটা বিদেশ চলে যাবে, তাহলে আমার এদিকে দেখবে কে? কারণ আমার একটা ছেলের বয়স 5 বছর, আবার একটা মেয়ে হয়েছে তাও 1.5 বছর মতো বয়স, এখনো ছোট। এদের দেখবে কে আমার স্বামী বিদেশ চলে গেলে? কারণ শ্বশুরও তো তেমন কাজকর্ম করে না, ওটা যায় না, এইভাবে কি সংসার চলে? তখন আমি মনে টনে অনেক কিছু চিন্তা করতে লাগলাম। তারপরে বন্ধুরা, চিন্তা ভাবনা করতে করতে আমার স্বামীর জন্য আমি রুমের মধ্যে ভাত নিয়ে অপেক্ষা করছি যে স্বামীটা আমার কখন আসবে। কারণ আসার সঙ্গে সঙ্গে তো খাওয়া দাওয়া করার পরে আমি তাকে বলবো যে তোমার বিদেশ যাওয়ার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি যদি খাওয়ার আগেই তাকে বিদেশ যাওয়ার কথাটা বলে, তাহলে সে ভাত খাবে না, কারণ সে অনেক ভালো মনের মানুষ, তার মনটা ভেঙে যাবে। তাই অবশেষে আমার স্বামী রাত্রে বাড়ি ফিরল। আমি তাকে সব কিছু ব্যবস্থা করে খেতে দিলাম। খেয়ে দিয়ে সে আমার পাশে বসলো। তখন আমি বলছি, শোনো, তোমার বিদেশ যাওয়ার আব্বা সব কিছু কমপ্লিট করে ফেলছে। তুমি কি বিদেশ সত্যি সত্যি চলে যাবে? কারণ আমি তো তোমাকে ছাড়া বাঁচব না। যেন আমি আমার স্বামীকে এই কথা বলতে স্বামী কপালের উপরে একটা চুমু দিল আর বলল, শোনো, বাবা যা করছে ভালোর জন্যই করছে, কারণ আমার তো এখন কাজ নেই। দেখো, আগে সকালে কাজে গেলে খুব তাড়াতাড়ি বিকেল হতে হতেই চলে আসতাম, কিন্তু ইদানিং যেন কাজই নেই, অনেক রাত হয়ে যাচ্ছে, তারপরেও কয়েকটা টাকা কাজ করে নিয়ে আসছি। এইভাবে তো আর সংসার চলে না। যাই হোক, আমি যদি বিদেশ যাই, তুমি টেনশন করো না, মাঝে মাঝে তো ফোন দেবই, আর ছেলে মেয়ে কেমন আছে সব কিছু তোমার খোঁজ সবসময়ই ফোনে নেব। তুমি কি খুবই টেনশন করছো? তখন আমি বললাম, দেখো, তোমাকে ছাড়া যে আমার এক মুহূর্তেও ভালো লাগে না, কারণ তুমি আমাকে প্রচণ্ড ভালোবাসো, আর আমি তোমাকে জান প্রাণ দিয়ে ভালোবাসি। এই ভালোবাসা এই নিমিষে শেষ হয়ে যাবে। তোমার আর 10-15 দিন পরেই বিদেশ যাওয়া লাগবে। এই 10-15 দিন আমি যে কি টেনশনে থাকবো। তখন আমার স্বামী বলল, ঠিক আছে, কোনো টেনশন করার দরকার নেই, আমি তো আর এখনই আজকেই চলে যাচ্ছি না, এই 10-15 দিনে একেবারে তোমাকে 5-7 বছর যখন বিদেশ থাকবো সেই আদরটাই একবারে করে দিয়ে যাব। অনেক কথা আমার স্বামী আমাকে বোঝাতে লাগলো। আস্তে আস্তে আমরা যখন শুয়ে পড়লাম, আমার স্বামীর যেন চোখ দিয়ে অটোমেটিক পানি বের হচ্ছে আমার সঙ্গে কথা বলতে বলতে, কিন্তু ভিতরটা তার পুড়ে যাচ্ছে, অথচ আমাকে ছেড়ে যেতে চাচ্ছে না। আমি তখন বললাম, প্লিজ কেঁদো না, কারণ তুমি যদি এইভাবে ছেলেপেলের মতো কান্নাকাটি করো তাহলে কিন্তু আমার মনটা আরও ভেঙে যাবে। তুমি আমাকে ভালোবাসো না? তুমিই তো এইমাত্র বললে যে তুমি টেনশন করো না, আবার তুমিই তো দেখছি কান্নাকাটি করছো। তাহলে যদি এভাবে কান্নাকাটি করো তাহলে কেমন হবে? ও, তোমাকে বাবা একবার দেখা করতে বলেছিল, তুমি কি এখন যাবে? তখন আমার স্বামী বলছে, না, এখন শুয়ে পড়ছি, সকালে দেখা করব, কারণ এখন আর ভালো লাগছে না বিদেশ যাওয়ার কথা শুনে। তোমাকে ছেড়ে যেতে হবে, বাচ্চা 2টা পেলে চলে যেতে হবে, কেমন যেন লাগছে। তারপরে বন্ধুরা, এইভাবে কয়েকটা দিন কেটে গেল। হঠাৎ একদিন ডেট হয়ে গেল, আমার স্বামী সব কিছু যেন কমপ্লিট, খুব সুখে দুঃখে সংসারটা কাটতেছিল। কিন্তু একেবারে যেদিনকে যাবে তার 2 দিন আগেই কাগজপাতি এসে হাজির। তখন আমি ফাইনাল হলাম যে না, আমার স্বামী তো অরিজিনালে চলে যাচ্ছে। আমি একেবারে মনে হচ্ছে স্বপ্নের মধ্যে ডুবে আছি, অনেক চিন্তা ভাবনা করছি। তারপরে বন্ধুরা, স্বামীটা হঠাৎ করে আমার কাছে সন্ধ্যার সময় এসে বসলো। তখন আমাকে বলছে, কয়টা ভাত দাও তো, আমি খেয়ে দিয়ে একটু রাস্তার উপর থেকে ঘুরে আসি। তুমি কি চিন্তা ভাবনা করছো আমার জন্য? তখন আমি বললাম, না, কোনো চিন্তা ভাবনা করছি না, তোমার তো আর 2 দিন পরেই চলে যেতে হবে, তাই তুমি আজকে খেয়ে দিয়ে রাস্তায় যেও না শোনা,
আমি জানো তাকে খুব ভালোবাসতাম, সব সময় সোনা এটা ওটা করে ডাক দিতাম, সেও আমাকে সোনা বলেই ডাকতো। খুব খুশি ছিলাম পরিবারে, খুবই ভালো লাগতো, কারণ আমার স্বামী আমার ভক্ত আর আমিও স্বামীর খুব ভক্ত। এরকম পাগল বউ ভালোবাসা স্বামী যেন পৃথিবীতে আর কোনো মেয়ের জোটে না। খুবই ভালোবাসতো আমাকে। তখন আমার স্বামী বলল, কেন একটু খেয়ে দিয়ে বাইরে যাব, সবার সঙ্গে দেখা করব, কোথায় বিদেশ চলে যাব, তোমার কি সমস্যা হবে? তখন আমি যেন তার হাত পাও পেরে ধরলাম, প্লিজ আর 2টা দিন পরে চলে যাবে, আজকের থেকে আর বাইরে বের হয়েও না, কারণ আমি তোমার আদর্শ আগে ভরে দিতে চাই এবং নিতে চাই, তুমি কি দিবে না? তখন আমার স্বামী যেন বলল, হ্যাঁ, আজকের থেকে তোমাকে একেবারে আমি যে কয় বছর থাকবো সেই কয় বছরের আদর্শ দিয়ে যাব। এভাবেই আমরা খাওয়া দাওয়া করে গল্প করতে করতে প্রায় রাত 12টা বেজে গেল। তারপরে বন্ধুরা আমার স্বামী আমাকে এত আদর করতে লাগলো, জীবনে বিয়ের পর এত 7-8 বছর বিয়ে হয়েছে, এরকম আদর যেন আমাকে কখনোই করি নাই। সে কি আদর বন্ধুরা, বুঝতেই তো পারছো, স্বামী বিদেশ যাবে, সে যেন আদর সোয়াগে আমার সারা জৈবনটা একেবারে সব কিছুতেই ফিটফাট করে দিল। খুবই ভালো লাগতেছিল। অনেক রাত ধরে সে আমাকে জ্বালাতন করতে লাগলো, যেন আমার এখনও সব সময় মনে পড়ে বন্ধুরা, কারণ তোমাদের কাছে গল্প করছি তো, যেন আমার চোখের উপরে এখনও আমার স্বামীর ভালোবাসাটা সব সময় যেন কেমন নাড়া দিয়ে ওঠে, যেন চোখের সামনেই আসে। তারপরে বন্ধুরা এইভাবেই 2টা দিন চলে গেল। হঠাৎ আমার স্বামী সব কিছু গুছিয়ে টুছিয়ে বিদেশ যাওয়ার টাইম হলো। আমাকে আমার সন্তানকে যেন রুমের মধ্যে নিয়ে গিয়ে সবাইকে একটা করে কপালে চুমো দিয়ে তারপরে বিদায় হয়ে চলে গেল। আর এদিকে আমার শ্বশুর বলছে, ঠিক আছে বৌমা, তোমরা এখন বাড়ির মধ্যে যাও, কারণ আমরা তো গ্রামের মানুষ আর তুমি তো আমার বাড়ির বউ, কোনো লোকজন তোমাদের দেখে ফেললে কারণ সমস্যা হবে। বন্ধুরা আমার শ্বশুর আমাকে নিয়ে একটু সবসময় ভয় ভীতিতে থাকতো, কারণ আমি একটা খুব হ্যান্ডসাম মেয়ে। বিয়ের পরে ওই নতুন অবস্থায় সবাই দেখছে, কিন্তু ওইভাবে দেখি নাই। আমি একটা ফিটিস চেয়ারার মেয়ে, তো সবাই আমার দিকে হা করে তাকিয়ে থাকে। এই জন্য আমার শ্বশুর কখনো আমাকে বাইরে তেমন যেতে দেয় না। স্বামীটা চলে যাচ্ছে, তারপরও আমাকে গেট থেকে বের হতে দেই নাই। বললো, তুমি বাড়ির মধ্যেই থাকো, আমি ওকে আগিয়ে দিয়ে এখনই চলে আসছি। এই কথা বলেই আমার স্বামী আমাকে পিছন ঘুরে আর একবার তাকালো। আমি তাকে হাত ইশারা করে টাটা দিয়ে বিদায় দিয়ে দিলাম। আমার স্বামীও আমাকে টাটা দিয়ে বিদায় দিয়ে এইভাবেই বিদেশ চলে গেল। তারপরে বন্ধুরা কয়েক মাস যাওয়া হয়ে গেল আমার স্বামীর, কিন্তু ফোন আসে না। হঠাৎ একদিন ফোন আসলো আমার স্বামীর আমার শ্বশুরের কাছে, বলল, বৌমা, তোমার স্বামী কল দিয়েছে, আমার ছেলে কল দিয়েছে, তুমি একটু ধরো তো, দেখো তো কি বলে। তখন আমার কানে দিল। আমি আমার স্বামীকে বললাম, তুমি এতদিন গেছো, আজ প্রায় 5-6 মাস হয়ে গেল, এখনো কল দাও না, কি বিষয় টিষয় কি, তোমার কি কোনো সমস্যা হয়েছে? তখন আমার স্বামী যেন অহ করে ফোনের মধ্যেই কেঁদে উঠল, বলল, সোনারে, আমি এখানে এসে কোনো কাজ পাই নাই, এখানে পালিয়ে পালিয়ে যেটুকু এটুকু করতাম একেবারে সেদিনকেই শেষ হয়ে যেত, কারণ আমি পারমেট কোনো কাজ পেয়েছিলাম না। আমাকে একটা তো কাজ দেওয়ার নাম করে এখানে নিয়ে আসছিল, কিন্তু আমি এখানে যেন ঢুকে ঢুকে মরতেছিলাম। আর ফোনটা দেব, ফোনেরও কারোর কাছে ফোনের ব্যালেন্স থাকতো না, কার কাছে যাব? আমি নতুন মানুষ, সেখানে সবাই আমার অপরিচিত, তাই আমি কল দিতে পারিনি। লক্ষ্মীটি, কিছু মনে করো না। আমি বললাম, তুমি এত জ্বালার মধ্যে রয়েছো, এত টেনশনের মধ্যে রয়েছো, যে কোনো উপায়ে যেভাবেই হোক একটু করটল দিতে পারতে। আরে আল্লাহ, আমার স্বামীকে আমি বিদেশ কেন পাঠালাম? আমি আল্লাহর কাছে যেন শুকরিয়া জানাচ্ছি, আল্লাহ আমার স্বামীটা যেন সবসময় বিদেশ গেছে, সুস্থ থাকে, আর এখন তো হঠাৎ কাজ পেয়েছে, আল্লাহ যেন তার ভালোভাবে কাজটা সারা জীবন চালিয়ে দিতে পারে। এইভাবেই কয়েকটা বছর চলে যেতে লাগলো। আমার শ্বশুর আমার সব সময় যেন খুব আদর করত। হঠাৎ একদিন আমি আমার যে 1.5 বছরের বাচ্চাটা আছে এখনও বুকের দুধ পালন করে, আমি এইভাবে বারান্দায় বসে একেবারে তাকে দুধ পান করাচ্ছি, আর আমার শ্বশুর গেট খুলেই হুট করে ঢুকে এসে অটোমেটিক চোখ পড়ে যায়। তখন আমাকে বলে, বৌমা,
তুমি এইভাবে বারান্দায় বসে বাচ্চাকে দুধ দাও, এই মাঝে সাঝে যদি লোক এইভাবে গেট খোলা থাকে ডেকে টেকে ফেলে তাহলে সমস্যা হবে না? তখন যেন শ্বশুরটা কেমন করে কথা বলতে লাগলো। আমি বললাম, বাবা তুমি কি বলছো, কিসের মধ্যে কে আসবে? কারণ তোমার গেটটা সবসময় বন্ধ থাকে, এখন তো তুমি এসেছো আর তুমি এটা কি বলছো? আমি তোমার বৌমা, তুমি যদি এভাবে আমার সঙ্গে কথা বলো তাহলে কি হয়? তারপরে বন্ধুরা আমার শ্বশুর যেন আমার উপরে কেমন ক্ষিপ্তি হয়ে গেল। হ্যাঁ, আমি এই কথা বলাতে তুমি এইভাবে বলছো? আমি তো তোমার ভালোর জন্যই বললাম। তখন আমি বললাম, না ভালোর জন্য না, কিন্তু আপনি কেসে কুসে না এসে হুট করে গেট খুলে এইভাবে সরাসরি এই যে আমার দিকে তাকিয়ে আছেন, আমি বাচ্চাকে বুকের দুধ পান করাচ্ছি, আপনি যেন কেমন মন মানসিকতা, ছি এগুলো যেন কেমন অবস্থা। তখন আমার শ্বশুর হে হে করে হেসে উঠলো বন্ধুরা, বলল, আরে এটা তো ডিজিটাল যুগ, এটা সমস্যা নেই। দেখো তোমার শাশুড়ি যখন মারা গেছে, আমি তো এখন যুবক, কারণ আমি তো যখন তখন ইচ্ছে করলে বিয়ে করতে পারি, কারণ করি না শুধু তোমার জন্য। এই কথা শুনে যেন আমার মাথাটা একেবারে নষ্ট হয়ে গেল। আমি তখন প্রশ্ন করলাম আমার শ্বশুরকে, কেন আমার জন্য কেন? তখন আমাকে বলল আস্তে আস্তে একেবারে কাছে এসে বলল, তোমার বড় ছেলেটা কোথায়? আমি বললাম সে খেলতে গেছে। তারপরে বন্ধুরা তখন আরও আমাকে বলছে, আচ্ছা এই যে তোমার বাচ্চাকে তুমি দুধ দিচ্ছ, এই যে ওপেনে সব কিছু একেবারে খোলামেলা, কিন্তু এইভাবে আমার চোখে পড়ে গেছে, তোমার কি সমস্যা হয়েছে? তখন যেন আমার একটু ভিতরে রাগটা হলো আরও বেশি। আমি তখন বললাম আমার শ্বশুরকে, হ্যাঁ অবশ্যই সমস্যা, কারণ আপনি আমার সৎ বাবা হলো একেবারে বাবার মতো, কারণ আপনি, আমি বৌমা, আপনি এইভাবে আমার সঙ্গে কথা বলতে পারেন না। আর আপনি বললেন যে তোমার জন্যই আমি এখনো বিয়ে করে নাই। কি ধরনের কথা এসব? কি ধরনের অসভ্যতা? আপনি কি কোনো সময় আজকে কি কিছু খেয়েছেন আমার সঙ্গে এইভাবে আচরণ করছেন? তখন বলল, না বৌমা না, আজকে আমি কিছুই খাই নাই, কিছু পানও করে নাই, একেবারে সুস্থ ব্রেনটাই আছি। তোমাকে আমি অনেক মনে মনে সব কিছু ভাবতাম, কারণ তুমি একটা হ্যান্ডসাম মেয়ে, আর আমি তো তোমার সৎ বাবা। কারণ আমি এখনও দেখো তোমার শাশুড়ি যখন মারা গেছে আমি কিন্তু এখনও ইয়াং, কারণ আমি এই জন্যই বিয়ে করি না, কারণ তোমার থেকে, তুমি যখন নতুন এসেছিলে তখন থেকেই আমার নজরটা তোমার দিকেই, কারণ তুমি একটা কত সুন্দর হ্যান্ডসাম যুবতী মেয়ে, কত ফিটিস ফাটাস মোটা কোটা তাজা মোটা, এইরকম মেয়ে কি কখনো আমার গ্রামে একটা আছে যে আমি তাদের দিকে নজর দেব? দেখলাম বাড়ির মধ্যেই সব কিছু ব্যবস্থা আছে, এই জন্যই আমি কায়দা করে ছেলেটাকে বিদেশ পাঠিয়ে দিলাম। তুমি এখন কি বলছো সেটা বলো, কারণ তোমাকে ছাড়া আমার ভালো লাগছে না, যেহেতু সব কিছু দেখেই ফেলছি, আর দেখায় কি আছে তোমার মধ্যে? তুমি যদি এই সব কথা আমি তোমাকে বলছি কখনো কাউকে যদি বলো, তাহলে আমি কিন্তু অন্য একটা দুর্নাম দিয়ে বাড়ি থেকে বের করে দেব। এই কথা শ্বশুরের শুনে যেন আমার খুব মনটা খারাপ হলো। হঠাৎ করে কি বলছে, কি পাগলামো করছে আমার শ্বশুর। তারপরে বন্ধুরা আমি তখন আমার শ্বশুরকে জবাব দিলাম, শোনো বাবা, তুমি কিন্তু আমার আশেপাশেও আর আসবা না, কারণ তোমার যে চরিত্র, এই রকম চরিত্র আমি কিন্তু সত্য সত্য মানুষকে বলে দেব, কারণ এরকম করতে হয় না। তখন আমার শ্বশুর আমাকে একটা ধমক মারল, বলল, শোনো মেয়ে, তোমার একটা জৈবনের জ্বালা আছে, আমারও বউ অনেক আগে মারা গেছে, আমিও তো যুবক, কারণ আমি তোমার শ্বশুর হলো, আমি তো আপন শ্বশুর না, তাহলে কোনো সমস্যা আছে নাকি? তখন আমি বললাম, হ্যাঁ সমস্যা তো আছে, আপনি আমার পিতার বয়সী, আপনাকে আমি শ্বশুর বলে ডাকি, বাবা বলে ডাকি, আপনি সেই সম্মানটুকু তো রাখবেন। সে আমি নানান কথা তাকে বলতে লাগলাম। অবশেষে বাচ্চাটা শ্বশুরের সঙ্গে তর্ক বিতর্ক করতে করতে কোলের মধ্যেই ঘুমিয়ে পড়ল। আমি তাড়াহুড়া করে তাকে আমার রুমের মধ্যে শুয়ে দিয়ে এসে আবার শ্বশুরের সঙ্গে কথা বলতে লাগলাম। শ্বশুরটা যেন আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, আর যেন একভাবে অনেকক্ষণ তাকিয়ে আমার সঙ্গে গল্প করছে, যেন পিসে ছাড়ছে না, কেমন যেন নাসর বান্দার মতো পড়েই আছে, যেন আমি কথা বলতে চাচ্ছি না, তারপরেও সে যেন আমার দিকে আরো এক্সেস কথা বলছে। তারপরে বন্ধুরা এভাবে কথা বলতে বলতে আমি তখন জিজ্ঞাসা করছি, আচ্ছা
আমার যে জৈবন জ্বালা আছে সব কিছু আছে, আপনার আমি বৌমা, আপনি কিভাবে বুঝলেন? তখন আমার শ্বশুর আমাকে বলছে, হ্যাঁ, আজ 5-6 মাস হলো তোমার স্বামী চলে গেছে, কারণ তোমার যে ফিটিস ফাটিস শরীর, যে টনটাইট শরীর, হ্যান্ডসাম একটা মেয়ে, তোমার যে জৈবনের জ্বালা নেই, এটা তুমি যদি পাগলকেও বলো তাহলে কিন্তু মানতে পারবে না, কারণ আমি সব কিছু বুঝি। কারণ শ্বশুরের এসব কথা শুনে যেন আমার মনটা আস্তে আস্তে নরম হতে থাকলো, আর কেমন যেন শরীরের মধ্যে একটা অন্যরকম ভাব হতে থাকলো। আমি যেন আস্তে আস্তে শ্বশুরের প্রেমে পড়ে যাচ্ছি, কেমন যেন ঘিমে যাচ্ছি। তারপরও আমি যেন একটু মনের মধ্যে সাহস করে আমার শ্বশুরকে বলতে লাগলাম, আপনি এখন জানতো আমার কোনো কিছু ভালো লাগছে না, কারণ আপনার কথাগুলো কেমন যেন সিরিয়াস, কেমন যেন মনের মধ্যে একেবারে খটকা লাগছে। এই কথা বলতে বলতে আমার শ্বশুর তখন বলছে, হ্যাঁ, তোমাকে আমি ডাইরেক্ট সরাসরি এসব কথা বলছি, তো তাই তোমার শরীরটা দেখো নিম নিম করে ঘেমে যাচ্ছে, আরও ভালো লাগছে না, কারণ এখন আমি যে কথাগুলো বলছি তোমার একটা জ্বালা উঠে গেছে, কারণ এখন যদি তুমি আমার সঙ্গে কাটাও, সময় দাও, তাহলে কিন্তু আর সমস্যা হবে না। কেমন যেন আমার আস্তে আস্তে কাছে চলে আসলো, আর আমাকে একটু একটু করে আদর করতে লাগলো। আমি যেন তাকে বারবার হাত ছড়িয়ে দিচ্ছি, কিন্তু সে নাছোড়বান্দা, সেও যেন থামছে না। অবশেষে বন্ধুরা, আমার শ্বশুর আমাকে রুমের মধ্যে জোর করে নিয়ে গেল, কারণ আমি তার বাড়ির বৌমা, পেটার বউ, আমি কিভাবে চিল্লাতে পারি যে আমার শ্বশুর আমার সঙ্গে এরকম বিহিত করছে? আমি যেন কোনো কিছুই চিল্লাতেও পারলাম না, কিছুই করতে পারলাম না। অবশেষে আমার শ্বশুর আমাকে রুমের মধ্যে নিয়ে গিয়ে যেটা করার সেটাই যেন করলো। যেন আমার স্বামী আমাকে জীবনে যে সুখ আদর আল্লাহ দিয়েছে, যেন স্বামী সে আমার জীবনটা একেবারে ভরিয়ে দিল। আমার শ্বশুরটার ওই জিনিসটা যেন আমার স্বামীর চেয়ে অনেকখানি বড়, অনেক সুখ দিতে লাগলো। বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না, কারণ স্বামী বিদেশ চলে যাওয়াতে আমারও মনে মনে একটু কেমন যেন লাগতো, আর শরীরটা মাঝে মাঝে ঝাঁকি মারতো, যেন আমার জৈবনটা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। মাত্র 5 মাস গিয়েছে আমি 2টার মা, তারপরও যেন আমার জৈবনটা টন টন করে একেবারে, তোমরা তো দেখতেই পারছো বন্ধুরা। তারপরে অবশেষে আমার শ্বশুর আমাকে অনেকক্ষণ জ্বালিয়ে পুড়িয়ে একেবারে সারকার করে দিল, আমার যেন জৈবন জ্বালাটাও মিটিয়ে দিল। আমি আমার শ্বশুরকে বললাম, এখন একটু উঠে গেলে ভালো হয়, কারণ অনেকক্ষণ জ্বালাইছেন আর ভালো লাগছে না। তখন আমার শ্বশুর বলল, আর একটু সমস্যা নেই প্লিজ, কারণ আমার শরীর থেকে ওটা যদি না করা হয় তাহলে তো আমার ভালো লাগবে না। সে যেন আরও জ্বালাতে লাগলো বন্ধুরা, কারণ পুরাতন চাল তো অনেক সময় ভাতে বাড়ে। সে যেন আমার শাশুড়ি আজ 5-7 বছর হলো মারা গেছে, কিন্তু সেই সত্যা যেন আমার উপর দিয়েই চলে যাচ্ছে, একেবারে নাসর বান্দার মতো যেন ছিঁড়ে খাতে লাগলো। তারপরে বন্ধুরা, অবশেষে আমি অনেকক্ষণ ঘুমিয়ে থাকলাম। এইভাবে কখন যে ঘুমিয়ে পড়েছি, যেন ওই রুমে আমার বাচ্চাটাও একবারে আমার ওই বুকের দুধ খেয়ে শুয়ে পড়ছে, আর যেন চেতন হয় নাই বা টের পায় নাই। এভাবে আমিও আমার শ্বশুরের সোহাগ পেয়ে যেন কখন ঘুমিয়ে পড়েছি বন্ধুরা, আমি কোনো কিছু লক্ষ্য করতে পারি নাই। একেবারে সকাল 10টা বেজে গেছে, হঠাৎ করে ওই পাশের রুম থেকে আমার বাচ্চাটা কেঁদে উঠছে। তখনই আমার ঘুম ভাঙছে। আমি বলছি, হায় হায় আল্লাহ, এ কি হলো? আমি এই রুমে এখনও শুয়ে আছি। কি সুখটা না আমার শ্বশুর আমাকে দিয়েছে বন্ধুরা, যেন আমার স্বামীও কখনো এইভাবে আমার সঙ্গে আচরণ করি নাই, এত সুখ দিতে পারি নাই। তাই আমি আমার বাচ্চার কান্না শুনে তাড়াহুড়া করে রুম থেকে উঠে আমার বাচ্চাকে কোলে নিলাম, আর অনেক আদর যত্ন করতে লাগলাম। হঠাৎ এভাবে আদর যত্ন করতে করতে আমার মেয়েটা যেন আবার কান্নাকাটি করছে। আমি তখনই সাথে সাথে আবার তাকে দুধ দিতে লাগলাম। হঠাৎ করে আমার শ্বশুর আবার চলে আসলো, বলল, ও তুমি উঠেছ, এত বেলা করে উঠলে যে? তখন আমি আমার শ্বশুরকে বলছি, আপনি যে জ্বালানো জ্বালাইছেন, এই জ্বালানোকে উঠতে পারে? কারণ আমার শাশুড়ির ধাক্কাটা যেন সম্পূর্ণ ঝড়টা আমার উপর দিয়েই দিয়েছেন, কারণ এতদিন পরে তো আমার যেন একেবারে কোথায় যে ছিলাম, একেবারে চিরনিদ্রায় ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক আছে, তুমি
এখন যাও তো বাড়ির মধ্যে থেকে, কারণ আমার বড় ছেলেটা চলে আসবে কখন এইসব কথা শুনে ফেলে, কারণ ওর বয়স 6 বছর হয়ে গেছে, ও তো বোঝার মতো হয়ে গেছে। তুমি সবসময় দিনের বেলা এসব কথা বলো না, কারণ তোমার সঙ্গে যেটা হয়ে গেছে এটা তো এখন তুমি আমাকে ছাড়বে না, যে নাছর বান্দা তুমি। তুমি এখন যাও, আমি আমার বাচ্চাটাকে দুধ পান করাই, কারণ সারা রাত আমি ওর কাছে ছিলাম না। তোমার জানাতে জানো আমার কোনো কিছুই একেবারে মনে নাই। তারপরে বন্ধুরা এই কথা বলতেই আমার শ্বশুরটা বাইরে চলে গেল। আমি বাচ্চাটাকে বুকে দুধ খাওয়ায়ে আবার বিছানায় শুয়ে দিয়ে আমি বাথরুমে যাই স্নান করে আসলাম। অবশেষে আমি রান্না বান্না করে আমার ছেলে পেলে নিয়ে আমি খেতে বসে গেলাম। এমন তো অবস্থায় আমার শ্বশুর আমাকে এসে বলছে, বাবা আবার ভাত কি রান্না করো নাই, আমাকে কি খেতে দেবে না? তখন যেন আমার দিকে মিটমিট করে হাসছে আর এইভাবে বলছে। আমি তখন বলছি, হ্যাঁ খেতে তো দেবই, কারণ এখন তো আপনিই সব কিছু খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সব কিছু সুখে দুঃখে আপনিই আমার সঙ্গে আছেন। আপনি ভাত না দিলে হয়? আপনি কি গোসল করছেন? ফরজ গোসল কি করছেন? তখন আমাকে বলল, না আমি এখনো গোসল করি নাই, কিন্তু প্রচণ্ড খিদে লাগছে তো তাই বলছি। তখন আমি বললাম, সি আগে গোসল করে আসেন যান, এই গোসল না করলে যেটা খাবেন সেটাতেই পাপ হবে, আর পাপ তো আমার সঙ্গে করেই ফেলছেন। এ কথা শুনে আমার শ্বশুরও যেন তাড়াহুড়া করে গোসল করে এসে আমার সঙ্গে খেতে বসলো। খেতে খেতে অনেক কথাবার্তা হচ্ছে, কবে থাকবে, কয়েকদিন পর পর আমার সঙ্গে সুখটা একেবারে বিজিয়ে নিবে, সব কথা যেন আমার সঙ্গে শেয়ার করতে লাগলো আমার শ্বশুর। আর আমার বড় ছেলেটা শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, কোনো কিছু তো বুঝতে পারে না, কারণ অত ছোট মানুষ। তারপরে বন্ধুরা এভাবেই কয়েকটা বছর কেটে গেল। হঠাৎ একদিন আমার স্বামী ফোন করে আমাকে বলছে, আচ্ছা সোনা তুমি কেমন আছো? আমি তখন উত্তর দিলাম, হ্যাঁ আমি খুব ভালো আছি, সুস্থ আছি, ভালো আছি, এবং তোমার জন্য সবসময় আমি বাড়িতে বসে দোয়া করি। ছেলে দুইটা দোয়া করে যেন বাবা কবে আসবে, কি কেমন আছে, তুমি ফোন দাও না কেন? তখন আমার স্বামী বিদেশ থেকে বলল, আমি যে ফোন দেব সবসময় তো কাজে ব্যস্ত থাকি, কারণ আমার এখানে এসে শরীরটাও ভালো হয়ে গেছে আর মন মানসিকতা একটু অন্যরকম হয়ে গেছে, কারণ আমার এখন আর ফোন দিতে মন চায় না। তুমি তো জানোই আমি সবসময় কাজ পাগল, তাই কাজেই ব্যস্ত থাকি। আমি যেন ফোনের মধ্যে কোনো মেয়ে মানুষের ইঙ্গিত পাচ্ছি, কেমন যেন তার পাশে থেকে মনে হচ্ছে আমার স্বামীকে শিখিয়ে দিচ্ছে। তখন আমার একটু সন্দেহ হলো। আমি বলছি, আচ্ছা তোমার পাশে কি কোনো মেয়ে মানুষ আছে? তখন আমার স্বামী বলল, কই না তো। তখন আমি বললাম, না আছে, কোনো মেয়ে মানুষ তো অবশ্যই আছে। এমন করে জোর করে কথা বলতে বলতে আমার স্বামী এমন তো অবস্থায় বলছে, হ্যাঁ আছে, কারণ আমি এই দেশে এসে একটা বিয়ে করেছি, কারণ এও বাঙালি কিন্তু খুব শিক্ষিত, আমি তার বাসাতেই থাকি। এই কথাটা শুনে জানো বন্ধুরা আমার মন একেবারে ভেঙে গেল, যে আমার স্বামী বাইরে থেকে বিয়ে করেছে, তাহলে তো আর আসবে না কখনো ফিরে। আমিও মনে মনে চিন্তা করছি, ওই আসুক নাই না আসুক। আমি তখন বললাম, বিয়ে করেছে ভালোই করেছ, সমস্যা নেই, তারপরেও তো দেশে আসবে, কারণ তোমার 2টা বাচ্চা আছে, এইগুলো দেখাশোনা করবে কে? তখন আমাকে বলল, আমি মাঝে সাঝেই টাকা পাঠিয়ে দেবো, তুমি সংসারটা এভাবে চালিয়ে নেবে, কারণ আমি বিদেশ থেকে আসবো কি না আর আমার সন্দেহ আছে। এই কথা বলে বন্ধুরা ফোনটা কেটে দিল। তারপরে আমিও মনে মনে ভাবলাম যে না, মাসে মাসে তো টাকাই পাঠাবে, আর এইদিকে আমার শ্বশুর তো আমাকে সুখে দুঃখে একেবারে সব দিক দিয়েই যেন সুখেই আসি, কারণ আমার স্বামীরকে আমি আর কোনো কিছু বললাম না। এভাবেই আমাদের সংসারটা খুব সুন্দরভাবে কাটতেছিল। তারপরে বন্ধুরা মাঝে মাঝেই যেন আমার শ্বশুর আমাকে সপ্তাহে 2 দিন 3 দিন করে জ্বালাতো, কারণ আমার ইয়াং শ্বশুর তো খুবই জ্বালাতন করতো, জানো স্বামীর যে বাইরে চলে গেছে সেই এটা সবসময় আমাকে ভুলে রাখতো, কারণ কখনোই আমাকে ছাড়তো না, কারণ আমি একটা হ্যান্ডসাম মেয়ে, যুবতী মেয়ে, আমি 2টার মা, তাই কি হয়েছে, কিন্তু আমার জৈবন জ্বালাটা যে একটু বেশি ছিল, এই কারণে আমার শ্বশুরের সঙ্গে এইভাবেই আমার সংসারটা কেটে যেতে লাগলো। হঠাৎ কথাই আছে না, চোরের 7 দিন গিরিষ্টর 1 দিন, এইভাবেই হুট করে আমরা হালকা মেঘ করছে, কিন্তু গেটটা আটকাতে মনে নাই।
এভাবেই আমার শ্বশুর হালকা ভিজে বাড়ির মধ্যে ঢুকে পড়ছে, আর আমি বারান্দাতে ভেজা কাপড়ে বসে আছি। কারণ আমি যখন ঝাড়ু দিই ঝড়ের আগে, তখন এই হালকা বৃষ্টিতে আমার শাড়িগুলো ভিজে একেবারে টসনস হয়ে গেছে। আমি বারান্দায় বসে আছি, আর আমার শ্বশুর তাড়াহুড়া করে মেঘ দেখে এইভাবেই ঢুকে পড়ছে। শ্বশুরটাও যেন একেবারে ছ্যাপছ্যাপে ভিজে হঠাৎ করে এসে আমাকে বারান্দায় কাছে বসে বলছে, উফ কি দারুণ যে লাগছে তোমাকে আজকে, যেন ভেজা কাপড়ে তো কখনো দেখি নাই, আজকে যা লাগছে মনে হচ্ছে এখনই কি যে করি। তখন আমি বললাম, কি করতে পারো তুমি, তোমার কি যোগটা আছে তুমি করবে? যেন আমি একই মারতে সে বারান্দাতেই আমাকে একেবারে চেপে ধরে নাচর বান্দার মতো যেটা করা সেটা যেন করতে লাগলো। বন্ধুরা, অনেক সুখে শান্তিতে আমরা কাটাইতেছিলাম, কারণ আমি তো জানি যে গেটটা আটকানো আছে। হুট করে বাচ্চা ছেড়ে পেলে কয়েকটা যেতেছিল ওই দিক দিয়ে, কারণ বৃষ্টির সময় তো অনেক মানুষ গোসল টোসল করে, কিন্তু আমরা তাদের আওয়াজ শুনতে পেলাম। আর তারপরে যে গেটটা আটকিয়ে দিলাম, আমি বললাম, তুমি গেটটা আটকিয়ে আসো নাই, বাইরে থেকে আসো, এখন যদি গেটটা বাতাসে খুলে যেত কেউ যদি দেখে ফেলতো। এই কথা বলেই আমরা আবার যেন বারান্দাতেই ওই কাজে লিপ্ত হলাম। অনেক সুখে দুঃখের কথা বলছি, আর যেন আমাদের শারীরিক চাহিদাটা পূরণ করছি। হঠাৎ একটা লোক আমাদের গেটের উপর দিয়ে ফুকচি মেরে দেখে আমরা এই কাজটা করছি। আমাকে তখন ডেকে বলছে, এই ওখানে কারা কারা, আর ওই বারান্দাতে কী কাজ চলছে এসব, ওইটা কে, তোমার শ্বশুর না? তখন যেন আমি লজ্জাতে মুখটা ঢেকে ফেললাম, তাড়াহুড়া করে কাপড়গুলো গুছিয়ে নিলাম। আমার শ্বশুরটাও তাড়াহুড়া করে উঠে পড়ল, আর এইভাবেই গ্রামের মানুষকে ওই লোক সব কিছু বলে দিল। তারপরে বন্ধুরা, আমি আমার শ্বশুরকে বলছি, এখন কি হবে, উনি তো দেখে চলে গেছে, এখন তো সবাইকে ডেকে নিয়ে চলে আসবে, কারণ এই ঝড় বৃষ্টির মধ্যে তো কেউ এখন আসতে পারবে না। ঝড় বৃষ্টি চলে গেলে তো একেবারে গ্রামের মানুষ নিয়ে সে হাজির হবে, কারণ আমাদের এই কাজটা তো সে দেখি ফেলছে, কারণ এটা অবৈধ কাজ। শ্বশুর আর বউয়ের যে ঘটনাটা, এটা যদি সমাজে কাউকে বলে তাহলে আমাদের কি হবে? তুমি এখন কি বলছো, তাড়াতাড়ি বলো তো। তখন আমার শ্বশুর আমাকে যেন বলল কি, তুমি চুপ থাকো, সব কিছু আমি মেনটেন করছি। যেন ঝড়ের মধ্যেই কিছু কাপড় চোপড় একেবারে রেইনকোট টেটকোট নিয়ে খুব ঝড় হাজির হলো। একেবারে এক কথায় ক্লিয়ার, আমার ছেলে সন্তান নিয়ে সে ছাতা মুড়ি দিয়ে সে কাল বৈশাখী ঝড় আমাকে নিয়ে একেবারে পরিবার নিয়ে সে বৃষ্টির মধ্যেই যেমন তেমনভাবে রোডে চলে আসলো। এসে একটা অটো ধরে তাড়াহুড়া করে সে আমাকে শহরে নিয়ে গেল। ওই বাড়িটা তাড়াহুড়া করে ছেড়ে দিয়ে চলে আসলাম। আমি তখন আমার শ্বশুরকে বলছি, আচ্ছা আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? তখন বলল, গ্রামে থাকলে অনেক সমস্যা, বিচার সালিশ এটা ওটা হবে, তুমি যদি ঘর সংসার করতে চাও তাহলে প্লিজ আমার সঙ্গে এখনই অন্য শহরে চলে যাও। তখন আমি জানো আমার মনটা ভালো লাগলো। হ্যাঁ, আমার শ্বশুর তো ঠিকই বলছে, কারণ এটা তো গ্রামের প্রশ্ন, কারণ অনেক ঝামেলা হবে। এইভাবেই আমরা বাড়ি থেকে পালিয়ে সপরিবারে চলে আসলাম এক শহরে। এসে সবাইকে পরিচয় দিলাম বাসা ভাড়া নিয়ে, যে এটা আমার স্বামী, এই দুইটা আমার বাচ্চা কাচ্চা, আর আমরা এখানেই থাকবো। একটা বাসা ভাড়া নিয়ে থাকতে লাগলাম। এভাবেই শ্বশুরের সঙ্গে এভাবেই সংসারটা সারা জীবন কাটিয়ে যেতে লাগলাম। বন্ধুরা, আমি একটা বিবাহিত একেবারে হ্যান্ডসাম একটা মেয়ে, তো এটার মা। এইভাবে স্বামী যখন বিদেশ চলে যায়, অরিজিনালি আমার একটা যে যৌবনের জ্বালা ছিল, কামড় ছিল, এটা আমার এই সৎ শ্বশুর বা সৎ বাবাই বুঝতে পেরেছিল। যখন বুঝতে পারলো, আমাকে যেন সব কিছু ডাইরেক্ট বললো, তখন থেকেই বন্ধুরা তোমাদের কাছে তো সব কিছুই শেয়ার করছি, কারণ যৌবনের জ্বালাটা যেন একেবারে মেয়েরা বলতে পারে না। তাই আমার শ্বশুর যখন আমাকে বলেই ফেলেছিল, তখন থেকেই আমার শ্বশুরের সঙ্গে এভাবে ঘর সংসার করতে লাগলাম, আর গ্রাম থেকে চলে আসলাম। আমার স্বামীটাও বিদেশ থেকে বিয়ে করছে, আমিও এখানে সুখে দুঃখে আমার শ্বশুরের সঙ্গে ঘর সংসার করছি। দেখ বন্ধুরা, আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবে, কারণ আমি একটা বউ মানুষ, কতদিনই আর এইভাবে স্বামী
ছেড়ে থাকতে পারবো, কারণ আমার তো একটা জৈবনের জ্বালা আছে। তাই বন্ধুরা, আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবে, সবসময় দোয়া করবে। তাই বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। বন্ধুরা, আমার গল্পটি যদি তোমাদের একান্তই মন ছুঁয়ে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে আশেপাশে বন্ধুদের দেখার সুযোগ করে দাও। বন্ধুরা, আমি এরকম আরও ভালো ভালো গল্প নিয়ে আগামীকাল তোমাদের মাঝে হাজির হব। অবশ্যই আমার জন্য দোয়া রাখবে। তাই এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুখে থেকো, ভালো থেকো, সন্তান পরিবারকে নিয়ে সবসময় যেন ভালো থেকো, এই দোয়াই আমি তোমাদের জন্য সবসময় করি। আর কথা না বাড়িয়ে তোমাদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।